আমার সাথে কেন এমন হয়? চোখ থেকে গড়িয়ে পড়া নোনা জল মিশে যাচ্ছিল ঝর্ণার ঠান্ডা পানিতে। ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। ও চুল থেকে কালো রংটা ধুয়ে যাচ্ছে, পানির সাথে গাঢ় রংটা গড়িয়ে পড়ছে মেঝেতে, যেন কোনো অদৃশ্য অন্ধকার ধীরে ধীরে গলে যাচ্ছে। আর যেখানে রংটা মুছে যাচ্ছে সেখানে দেখা দিচ্ছে সাদা চুল, ঝকঝকে ঠান্ডা, নিঃশব্দ। তার সাদা চুলে ঘেরা মুখ, লালচে চোখ, ঠোঁট কাঁপছে, তবু এক অদ্ভুত শীতলতা যেন ছড়িয়ে পড়েছে তার ভেতরে। সকাল 8টার দিকে সূর্যের আলো জানলা ভেদ করে রুমের ভেতর ঢুকে পড়েছে। হালকা পর্দার ফাঁক গলে এসে পড়েছে আবরারের মুখে। চোখ খুলে সে এক মুহূর্তের জন্য নিঃশব্দে তাকিয়ে রইল পাশে খালি বিছানায়। মেয়েটা নেই। কিছুক্ষণ স্থির হয়ে রইল আবরার, তারপর ধীরে ধীরে উঠে বসলো। চোখে রাগের কোনো ছাপ নেই, বরং অদ্ভুত এক প্রশান্তি। যে মানুষ সামান্য কারণে জিনিসপত্র ছুঁড়ে দেয়, দেয়ালে ঘুষি মারে, সে আজ সম্পূর্ণ শান্ত। ওর ঠোঁটে একটুখানি হাসি ফুটল, এমন একটা হাসি যেটা দেখেই বোঝা যায় এই মানুষটার মন পড়া অসম্ভব। বিছানা থেকে টেবিলের দিকে হাত বাড়ালো, টেবিলের ওপর পড়ে থাকা ফোনটা হাতে তুলে নিল, একটু স্ক্রল করলো, তারপর আঙ্গুল থামলো, একটা ছোট্ট মেসেজ টাইপ করলো। কোনো আবেগ নেই, শুধু আদেশের ভাষা। 5 মিনিটও যায়নি, এর আগেই দরজায় টোকা পড়ল। আবরার গভীর কণ্ঠে বলল, কাম ইন। দরজা খুলে ভিতরে ঢুকলো প্রায় 27 বছরের এক সুঠম দেহি পুরুষ। কালো পোশাক, গলায় ছোট চেন, আর চোখে এমন অদ্ভুত দৃষ্টি যেখানে ভয় আর অনুগত্য একসাথে মিশে আছে। আবরার তাকালো না তার দিকে, টেবিলে আঙ্গুল ঠেকাতে ঠোকাতে শুধু বলল, ফেটিক্স। এই এক শব্দই যথেষ্ট ছিল। লোকটা মাথা নুয়ে এক নিঃশব্দে বলতে শুরু করলো, মেয়েটার নাম কোহেলিতাজ রহমান, বাবার নাম আব্বাস রহমান। মা নেই, সৎমা আছে, আর এক সৎ বোন। বাড়িটা এখান থেকে হেঁটে গেলে আধা ঘন্টার পথ, আর গাড়িতে গেলে 10 মিনিট। ফিটিক্স থাকলো না, যেন তার প্রতিটি তথ্য আগেই প্রস্তুত ছিল। আবরার চুপচাপ শুনে গেল, চোখে কোনো বিস্ময় নেই, শুধু নিঃশব্দে এক ধরনের সন্তুষ্টি। শেষ কথা বলেই ফিটিক্স মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রুমের ভেতর এক ধরনের গা ছমছমে নীরবতা ছড়িয়ে আছে। সূর্যের আলো এখন পুরোপুরি জানলায় এসে পড়েছে, কিন্তু সেই আলোতেও আবরারের মুখে কোনো উষ্ণতা নেই, শুধু কঠিনতা। বিছানায় থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আবরার। তার চোখে সেই আগের মতোই লালচে দীপ্তি, এক অদ্ভুত তেজ, যা দেখলে কোনো কারো সাহসই থাকে না চোখ মিলানোর। গম্ভীর কণ্ঠে বলল, যাও, গাড়ি রেডি করো। ফিটিক্স এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেল। ও জানে যখন আবরার নিজে বের হতে চায় সেটা কখনোই ভালো লক্ষণ নয়, তবুও সাবধানে বলল, কিন্তু স্যার। আর কিছু বলার আগে আবরার ধীরে মাথা ঘুরিয়ে তাকালো ওর দিকে। চোখের মনি টকটকে লাল, দৃষ্টি যেন ছুরি, নির্মম, নিঃশব্দ, ভয়ঙ্কর। ফেটিক্সের গলা শুকিয়ে গেল। এক মুহূর্তে সমস্ত সাহস গিলে ফেলল নিজের মধ্যে, মাথা নিচু করে বলল, জি স্যার। তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দের সাথে সাথেই রুমে আবার নেমে এলো নিস্তব্ধতা। আবরার কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে ফুটল এক ম্লান, তীক্ষ্ণ, অশুভ হাসি। সেই হাসিটা যেন বাতাসকেও থামিয়ে দিল এক মুহূর্তের জন্য। আবরার নিঃশব্দে জানলার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত মুগ্ধতা। তারপর খুব আস্তে, প্রায় ফিসফিস করেই বলল, কোহেলি, কিন্তু আমি তোমাকে কোকিল পাখি বলেই ডাকবো। রেডি হও কোকিল পাখি, আমার রাজ্যে বন্দি হওয়ার জন্য। তার কণ্ঠে ছিল না ক্রোধ, ছিল এক শীতল নিশ্চয়তা, যেন সে জানে পৃথিবীর যেখানেই যাক না কেন কোহেলি তার রাজ্যের বাইরে কখনোই যেতে পারবে না। 1 ঘন্টা পর আবরার দরজার সামনে দাঁড়ালো, চুপচাপ, ধীর। ওর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবু চোখে সেই পুরনো আগুনের ছিলিক। পরেছে ধূসর রঙের শার্ট, যার বোতাম খোলা 2 পর্যন্ত, তার ওপর কালো ওভারকোট, ভারী, তীক্ষ্ণ, রাজকীয়। কালো প্যান্ট, কালো বুট, আর চোখে ধোয়াটি সানগ্লাস, যা তার চেহারার প্রতিটি রেখাকে আরও রহস্যময় করে তুলেছে। চুলগুলো নিখুঁতভাবে সেট করা নয়, ইচ্ছে করে এলোমেলো, যেন সে অরাজকতায় মধ্যেই নিজেকে সাজায়।
কবজিতে রূপালী ব্র্যান্ড ঘড়ি, আঙ্গুলে ভারী রিং, সব মিলিয়ে এক রাজকীয় নির্লিপ্ততা, যার নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। আবরার কিছু বলল না, কেবল ধীরে ধীরে হাঁটতে লাগলো গাড়ির দিকে। তার প্রতিটি পদক্ষেপের সাথে যেন প্রতিধ্বনি হচ্ছিল একটা নিঃশব্দ ঘোষণা, সে যে আজ কেউ না কেউ তার সামনে নত হতেই হবে। গাড়ির সামনে পৌঁছাতেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা গার্ড দ্রুত এগিয়ে গেল সতর্ক ভঙ্গিতে। গার্ড গাড়ির দরজা খুলে দিল। আবার একবারও তাকালো না তার দিকে, শুধু সামনের সিটে গিয়ে বসলো। স্টিয়ারিংয়ের পেছনে বসেছে ফেটিক্স। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু চোখে দৃঢ়তা আর দায়িত্ববোধের এক অদ্ভুত মিশেল। গাড়ি ধীরে ধীরে ক্লাব ছেড়ে বেরিয়ে এলো। ইঞ্জিনের শব্দ নিস্তব্ধ সকালটাকে কাঁপিয়ে তুলল। ফেটিক্সের হাতের হালকা ইশারায় পিছনে আরও 4টা কালো গাড়ি সার ছেড়ে চলতে শুরু করলো। একটা নিঃশব্দ কনভয়, যেন কোনো অদৃশ্য রাজা যাচ্ছেন নিজের হারানো সাম্রাজ্য পুনরুদ্ধ করতে। আবরার জানলার বাইরে তাকিয়ে রইল, চোখে সানগ্লাস, কিন্তু ঠোঁটে এখনও সেই অদ্ভুত হাসি খেলা করছে, যে হাসির ভিতরে ভয় আর আনন্দের পার্থক্য বোঝা যায় না। প্রায় 10 মিনিটের পথ, রাস্তাটা ফাঁকা, হালকা কুয়াশা জমেছে আর সূর্যের আলো এখনো পুরোপুরি ছড়ায়নি। গাড়িগুলো অবশেষে এসে থামলো এক পুরনো দোতলা বাড়ির সামনে। বাড়িটা শান্ত, জানলার পর্দা টানা, বাইরে একটা পুরনো আম গাছের ছায়া যেন বাড়িটাকে আরও নীরব করে তুলেছে। ফেটিক্স নিঃশব্দে বলল, স্যার, পৌঁছে গেছি। সাথে সাথে এক গার্ড দ্রুত দৌড়ে এসে দরজা খুলে দিল। আবার ধীরে ধীরে পা নামালো, যেন প্রতিটি পদক্ষেপে মাটির নিচে এক অদৃশ্য কম্পন ছড়িয়ে পড়েছে। ও ধূসর শার্টের কলার হালকা বাতাসে দুলছে, আর চোখের চশমার আড়ালে থেকে বেরিয়ে আসা লালচে দৃষ্টিটা যেন চারপাশের বাতাসকেও ভারী করে তুলেছে। সে কিছু না বলে সোজা বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। ফেটিক্স নিঃশব্দে পেছনে পেছনে চলছে, একটাও শব্দ না করে, ঠিক যেন ছায়া চলে আলোর পাশে। আবরারের বডিগার্ডরা কুহেলিদের বাড়ির চারপাশে ঘিরে ফেললো জায়গাটা। পুরো বাড়িটাই মুহূর্তে যেন বন্দি হয়ে গেল এক নিঃশব্দ কুরুক্ষেত্রে, যেখানে শুধু আবরারই জানে সে কী চায়। বাড়ির সামনে গিয়ে আবরার থামলো, একবার চোখ তুলে তাকালো সামনের দিকে। দরজাটা আদা খোলা, আর ভিতর থেকে কারোর কণ্ঠ ভেসে আসছে। সে এক মুহূর্ত পকেটে হাত দিয়ে চুপ করে দাঁড়ালো। মেলি একটা গলা, রাগ আর হতাশার মিশ্রণ। এই খুলি, আজ সকাল থেকে কি করছিস তুই? রান্না করিসনি, রুম থেকেও বের হসনি, 3বার ডেকেছি, তাও কোনো সাড়া নেই। আবরারের ঠোঁটে হালকা এক হাসি খেলে গেল। কুহেলি নামটা উচ্চারণ না করি যেন মনে মনে স্পর্শ করলো সে। ভিতরে তখন রিনা রহমানের রাগে কণ্ঠ কেঁপে উঠছে। তিনি আবারও বললেন, এই মেয়েটার কিছু একটা সমস্যা আছে, সারাদিন নিজের মতো থাকে, কে জানে কি সব ভাবছে। এমন সময় তিনি দরজার দিকে ঘুরে তাকালেন আর দেখলেন দুজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে তার গোড়ায়। রিনা এক পা এগিয়ে এসে বলল, এই আপনারা কে? সাত সকালে আমাদের বাড়িতে এসেছেন কেন? কোনো দরকার থাকলে বলুন, না থাকলে বেরিয়ে যান। রিনা রহমানের কথা শুনে ফেডিক্সের বুকের ভেতর ধকধক করছে। আবরারের সামনে কেউ ঠিকভাবে ভালো কথাই বলতে পারে না, তার কণ্ঠের নিচে যেন একটা অদৃশ্য হুমকি লুকিয়ে থাকে। কিন্তু এই মহিলা এই সাহস কোথা থেকে পেল? এমন ঠান্ডা অথচ কটাক্ষ ভরা স্বরে কথা বলছে, যেন জানি না সে কাদের সামনে দাঁড়িয়ে আছে। ফেডিক্সের কপালে ঘাম জমেছে। সে বুঝতে পারছে এখন যে কোনো মুহূর্তে ঝড় উঠবে। আবরার সাধারণত নীরব থাকে, কিন্তু যখন সে কথা বলে তখন চারপাশের বাতাসও যেন কেঁপে ওঠে। কিন্তু এবার যা ঘটলো তা ফেডিক্সের কল্পনাকেও ছাড়িয়ে গেল। আবরার একটাও কথা না ভুলে ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে গেল। তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে মেঝে যেন হালকা কেঁপে উঠছে। ভিতরের সাজানো ড্রয়িং রুমে এসে সে এক মুহূর্ত চারপাশে তাকালো। সাদা দেয়াল, একপাশে একটা ছোট্ট টেবিল, আর মাঝখানে গাঢ় বাদামি রঙের সোফা। আবরার সোজা গিয়ে সেই সোফায় বসলো চুপচাপ। তারপর ধীরে ধীরে পা তুলে অন্য পায়ের উপর রাখলো, যেন এই পুরো বাড়িটা এখন তার রাজ্য। ফেডিক্স পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে আছে। রিনা সহমান অতবম্ব, তার হাতের ওড়নাটা কাঁপছে। আবরার একটু মাথা কাত করে তার দিকে তাকালো। তার লাল মণিওয়ালা চোখ দিয়ে তীক্ষ্ণভাবে তাকালো রিনা রহমানের দিকে। তারপর তার থেকে সেই চিরচেনা গম্ভীর ধীর কণ্ঠে বলল, আমি বেশি কথা বলতে বা শুনতে একদম পছন্দ করি না। একটা ছোট্ট বিরতি। তারপর সে ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল।
বরং আমি বেশি হাত চালাতে বেশি পছন্দ করি। রিনার শরীর জমে গেল। ফেডিক্স মাথা নিচু করে ফেলল। সে জানে আবরারের কথা মানেই ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগের নিস্তব্ধতা। ঠিক তখনই করিডোরের ভিতর দিয়ে আস্তে আস্তে একটা শব্দ ভেসে এলো, চাকার ঘর্ষণের শব্দ। ডাইনিং রুমের ভেতরের বাতাসটা মুহূর্তেই ভারী হয়ে গেল। আবরার মাথা ঘুরিয়ে তাকালো সিঁড়ির দিকে। সেখানে দেখা গেল হুইল চেয়ারে বসা এক মধ্যবয়সী পুরুষ। ধীরে ধীরে তাদের দিকে চুলে পাক ধরেছে, চোখের নিচে ক্লান্তি, তবুও দৃষ্টিটা তীক্ষ্ণ। তিনি আব্বাস রহমান, কুহেলির বাবা। তিনি চেয়ারখানা থামায় একেবারে আবরারের সামনে। তারপর ফেডিক্সের দিকে তাকালো। পুনরায় আবরারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনারা কে? এখানে কি চান? আবরার তার গম্ভীর মুখে একটুও ভাব প্রকাশ না করে ধীরে বলল, আপনার মেয়ে কুহেলি, ওকে, আমি তাকে চাই। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। রিনা রহমান এতে খুশিই হলো। যাক, আপদখানা বিদায় হবে ঘাট থেকে। পরক্ষণেই ভাবলো, লোকটা কে আর কোহলির সাথে কি সম্পর্ক? যাই হোক, তাতে আমার কি, ঘাট থেকে নামবে, এটাই অনেক। আব্বাস রহমানের হাত তখন হুইল চেয়ারের চাকার ওপর কেঁপে উঠল। কি বললেন আপনি? আব্বাস রহমান কাপা গলায় জিজ্ঞেস করলেন। কোহেলির সঙ্গে আপনার সম্পর্কটা আসলে কি? আবরার এবার মাথা একটু কাত করলো, চোখে সেই ঠান্ডা আগুনের ঝলক। তারপর ধীরে বলল, আপনি ওকে ডেকে জিজ্ঞাসা করুন আমাদের সম্পর্ক কি। আবরারের কণ্ঠে কোনো উচ্চতা নেই, তবুও সেটা এমন এক আদেশ যা অমান্য করার সাহস কারণ নেই। রিনা রহমানের তখনই হাঁটা ধরল কোহলির রুমের দিকে। মনে মনে মহাখুশি তিনি, কিন্তু মুখে প্রকাশ করেননি। সে পা দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে উপর থেকে হালকা পায়ের শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। রিনার মুখের দিকে না তাকিয়ে সবাই তাকালো সিঁড়ির দিকে। সাদা রঙের একটি ওড়না, মুখে কালো মাস্ক, আর চোখ দুটি অবসন্ন, নিস্তেজ কিন্তু গভীর। সিঁড়ি বেয়ে নেমে আসছে কুহেলি। তার হাঁটায় কষ্ট, তবু মুখে কোনো অভিব্যক্তি নেই। ফেডিক্স নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল, আর আবরার একটুও নড়ল না। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই চেনা ভয়ঙ্কর ম্লান হাসি। কুহেলি অনেক আগেই জানত আবরার এসেছে। ওপরে জানলার ফাঁক দিয়ে দেখেছিল ধূসর রঙের শার্ট, কালো কোট, সেই হাঁটার ভেতর রাজকীয় কর্তৃত্ব। একটা দৃষ্টি যেন ও শ্বাস বন্ধ করে দেয়। কুহেলির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। ও জানতো যদি ও আবরারের সামনে না যায় তাহলে আবরার নিশ্চয়ই ওর পরিবারের ক্ষতি করবে। এই ভয়ে শরীরের ব্যথা আর ক্লান্তি উপেক্ষা করে নিচে নেমে এলো। সিঁড়ির ধাপগুলো যেন আগুনের মতো জ্বলছিল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার স্মৃতিস্পন্দন দ্রুত হচ্ছিল। নিচে পৌঁছে যখন আবরার চোখের দিকে তাকালো, তার বুকের ভেতরটা ভেঙে পড়ল। আব্বাস রহমানের চোখে অবিশ্বাস, রাগ আর দুশ্চিন্তার মিশ্র ঝড়। কুহেলি তার কণ্ঠ ভারী হয়ে এলো। লোকটা কি বলছে? তোমাকে নাকি চাইও? এসব কি আজগবি কথা বলছে? এই লোকের সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি? কুহেলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁট কাঁপছে, বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। চোখের কোণে জমে থাকা জল হঠাৎ গড়িয়ে পড়ল গালে। কি বলবে সে তার বাবাকে, যে লোকটার সঙ্গে রাতটা কাটিয়েছে, যে রাত তার জীবনের শেষ আশ্রয়, শেষ সম্মান সব ছিনিয়ে নিয়েছে? তার কথা কিভাবে বলবে বাবাকে? কিভাবে বলবে যে সে ইচ্ছায় নয়, বাধ্য হয়ে গিয়েছিল সেখানে? নীরবতা যেন পুরো বাড়িটাকেই ঢেকে ফেলেছে। শুধু আব্বাস রহমানের ভারী নিঃশ্বাস আর কুহেলির চোখের পানি পড়ার শব্দ। রিনা রহমানের মুখে খুশির ঝলক। ফেডিক্সও স্থির দাঁড়িয়ে আছে, যেন কোনো অনিবার্য বিস্ফোরণের অপেক্ষায়। অবশেষে আব্বাস রহমানের কণ্ঠ ফেটে গেল। কি হলো, বলছো না কেন? তার কণ্ঠে ক্রোধ নয়, ছিল এক অসহায় পিতার আর্তনাদ। কি সম্পর্ক তোমার এই লোকটার সঙ্গে? কুহেলি কেঁপে উঠল, তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। চোখ ভরে উঠল অশ্রুতে। এ যেন এক মেয়ের নীরব স্বীকারোক্তি, যে এক রাতেই নিজের জীবনের সব আলো হারিয়ে ফেলেছে। আবরারের ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল সেই চেনা ভয়ঙ্কর ম্লান হাসি। তার চোখে লালচে আলো ঝলমল করছে, যেন খেলাটা এখনই শুরু হলো। আবরার সোফায় বসা অবস্থাতেই গম্ভীর অথচ ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বলল, আরে শ্বশুর মশাই, এভাবে কেন শুধু শুধু আমার বউটাকে ধমকাচ্ছেন? মুহূর্তের মধ্যেই যেন বজ্রপাত হলো ডাইনিং রুমের ভেতর। সবাই থমকে গেল। রিনা রহমানের চোখ বিস্ফোরিত, আব্বাস রহমানের মুখে হতবাক নীরবতা, আর কুহেলির দেহ কাঁপতে লাগলো, ঠোঁট শুকিয়ে গেল। মাথার ভেতর শব্দটা যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে, আমার বউটা। কুহেলি মনে মনে বলল, বউ? শ্বশুর? কে বউ? কোন সম্পর্কের কথা বলছে এই মানুষটা? আব্বাস রহমান এক ঝটকায় হুইল চেয়ারের হাতলে হাত রাখলেন।
চোখে দৃষ্টি ছুড়ে দিলেন আবরারের দিকে। আপনি কি বললেন? এইসব অজগবি কথা বলছেন কেন? কুহিলি আপনার বউ মানে কে? আবরার একটুও বিচলিত হলো না, বরং আরো শান্তভাবে বলল, ছাড়া তো আপনারা কিছু বিশ্বাস করবেন না, তাই না? তারপর সে হালকা করে মাথা ঘুরিয়ে ফেডিক্সের দিকে তাকালো। একটা নীরব ইশারা। ফেডিক্স বুঝে নিল কথার প্রয়োজন নেই। ফেডিক্স দ্রুত পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বাড়ি আবার নিস্তব্ধতা নেমে এলো। আবরার নখের মাথায় নিজের আঙ্গুল ডুবিয়ে ধৈর্যের এক ভয়ঙ্কর খেলা চলছে তার চোখে। 2 মিনিটের মাথায় দরজায় আবার পায়ের শব্দ। ফেডিক্স ফিরে এলো, হাতে একটি ফাইল, চামড়ার কালো কভার, যার ভেতর থেকে সাদা কাগজের কোণ দেখা যাচ্ছে। সে নীরবে কাগজটা আবরারের হাতে দিল। আবরার কাগজটা খুলেই ধীরে ধীরে সামনে এগিয়ে দিল। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু প্রতিটা শব্দও যেন ছুরি।